আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে, সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, ক্ষমতার সমীকরণ নির্ধারণে ফলাফলের অপেক্ষা। বাংলাদেশের যুগান্তকারী নির্বাচন, বিশ্ব গণমাধ্যমে ভোট, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন নেতৃত্ব। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক বিল পাস ঘিরে তীব্র বিতর্ক। ট্রাম্প প্রশাসনের এসবিএ নীতি পরিবর্তন, গ্রিন কার্ডধারীদের জন্য নতুন বাধা, ছোট ব্যবসায় প্রভাব ফেলতে পারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে দেশ জুড়ে। উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে, যা নির্ধারণ করবে পরবর্তী রাজনৈতিক সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে শুরু হয়েছে ভোট গণনা। সারা দেশে মোটের ওপর শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হলেও বিচ্ছিন্ন কয়েকটি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় 4 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। কুমিল্লা ও গোপালগঞ্জের কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এই ভোট। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাবে হ্যাঁ ও না ভোট দেন নাগরিকরা। হ্যাঁ জয়ী হলে শুরু হবে সংবিধান সংস্কারের প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভোট দিয়ে দিনটিকে নতুন বাংলাদেশের জন্মদিন বলে উল্লেখ করেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে গেল। বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় তবে ফলাফল মেনে নেওয়া হবে। এখন সবার নজর গণনার ফলাফলের দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক গণনার শেষে পর্যায়ক্রমে ফল ঘোষণা করা হবে। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় পুরো জাতি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট 2026 উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। 299টি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে, যেখানে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস ভোটকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছে। এই নির্বাচন রাজনৈতিক পরিবর্তন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেশকে নতুন নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর ভোট গ্রহণ দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। সারা দেশে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটলেও মোটামুটিভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু ছিল। প্রধান রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ভোটারদের মধ্যে বিশেষ করে নারী ও তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের ভোট ব্যাপকভাবে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিবিসি, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, দ্য হিন্দু এবং নিউ ইয়র্ক টাইমস লাইভ ব্লগ ও প্রতিবেদনের মাধ্যমে নির্বাচনকে নজরে এনেছে। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দেশের প্রথম নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। ভোটকে যুগান্তকারী উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ এবং স্বৈরাচারী শাসনের পর এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 12 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে। অনেক ভোটার এটিকে দুর্নীতি ও স্বৈরাচার মোকাবেলায় গণতান্ত্রিক পথ হিসেবে দেখছেন। দ্য গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত অবস্থায় থাকা বিএনপির তারেক রহমান দেশে ফিরে পরিচ্ছন্ন রাজনীতির যুগ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, ভোট কেবল সরকার গঠন নয়, সংবিধান সংশোধন ও গণভোটের ভবিষ্যতের দিকেও প্রভাব ফেলবে। পাকিস্তানের জিও নিউজ ও ভারতের দ্য হিন্দু নির্বাচনের সময় ভোট কেন্দ্রে দীর্ঘ সারি, ভোটদানের উৎসাহ এবং কিছু বিচ্ছিন্ন সহিংসতার বিষয় তুলে ধরেছে। বিশ্ব গণমাধ্যমে ভোটকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন নেতৃত্বের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে প্রচার করা হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। মধ্যবর্তী নির্বাচনের আগেই ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করার বিল পাশ ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকানরা এটিকে নির্বাচন সুরক্ষার পদক্ষেপ মনে করছে, কিন্তু ডেমোক্রেটরা বলছেন এটি ভোটার দমন নীতি। এখন সব নজর সিনেটের দিকে, যেখানে বিলটির ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং পাশ হলে দেশ জুড়ে ভোটার নিবন্ধন ও ভোট দানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের জন্য নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করতে একটি বিল পাশ করেছে প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস 218-213 ভোটে সেভ আমেরিকা অ্যাক্ট অনুমোদন দেয়। বিল অনুযায়ী ভোটার হিসেবে নিবন্ধন করার সময় এবং ভোট প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। হাউস স্পিকার মাইক জনসন বলেন, নির্বাচন সুরক্ষিত রাখতে এবং অবৈধ ভোট ঠেকাতে এই আইন প্রয়োজন। রিপাবলিকানদের দাবি, নাগরিকত্ব যাচাই একটি সাধারণ ও যুক্তিসঙ্গত পদক্ষেপ যা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াবে। তবে ডেমোক্র্যাটরা তীব্র বিরোধিতা করেছেন। তাদের মতে এই বিল অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে এবং বহু বৈধ ভোটার, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, প্রবীণ নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায় প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। তারা এটিকে ভোটার দমন নীতির অংশ বলেও অভিযোগ করেছেন। এখন বিলটি যাচ্ছে সিনেটে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও 60 ভোটের ফিলিবাস্টার প্রুফ সমর্থন পাওয়া কঠিন হতে পারে। ফলে আইনটি চূড়ান্তভাবে পাশ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে এসবিএ ঋণ এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক মালিকানাধীন ব্যবসার জন্য সীমাবদ্ধ। গ্রিন কার্ডধারীরা আর ঋণের জন্য আবেদন করতে পারবেন না। এই সিদ্ধান্ত ছোট ব্যবসায়িক সম্প্রসারণ ও নতুন উদ্যোগে বৈধ স্থায়ী বাসিন্দাদের সুযোগ সীমিত করছে। নতুন নিয়ম কার্যকর হলে এসবিএ ঋণের প্রক্রিয়া ও অর্থায়নের ধরন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। গ্রিন কার্ডধারীরা এসবিএ ঋণের জন্য আবেদন করতে পারবেন না এবং ঋণ সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক মালিকানাধীন ব্যবসার জন্য সীমাবদ্ধ হবে। এই পদক্ষেপের ফলে অনেক বৈধ স্থায়ী বাসিন্দা যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসার সম্প্রসারণ বা নতুন ব্যবসা শুরু করতে এসবিএ ঋণ সুবিধা হারাবেন। এসবিএ হলো একটি ফেডারেল সংস্থা যা দেশের কোটি কোটি ছোট ব্যবসাকে ঋণ, পরামর্শ এবং অন্যান্য সহায়তা প্রদান করে। প্রায়শই ছোট ব্যবসার মালিকরা এসবিএ ঋণের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ, নতুন যন্ত্রপাতি ক্রয় বা কর্মী নিয়োগের মতো উদ্যোগ সম্পন্ন করেন। নতুন নিয়ম অনুযায়ী এই সুবিধা এখন শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সীমিত হয়ে গেছে। এই সিদ্ধান্তকে কিছু ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ সীমাবদ্ধতা ও বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, কারণ এটি গ্রিন কার্ডধারীদের ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগকে কমিয়ে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি দেশের নাগরিকদের মধ্যে অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করতে নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে এসবিএ ঋণের জন্য আবেদন করতে চাইলে ব্যবসায়ীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের মালিকানা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হাতে। ফলে যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসার জন্য ঋণ সুবিধা এবং অর্থায়নের ধরন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য খাতে অর্থ কাটছাঁটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে 4টি অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয় ও মিনেসোটা
এই ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলো ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে বলেছে প্রায় $600 মিলিয়ন জনস্বাস্থ্য তহবিল বাতিলের সিদ্ধান্ত বেআইনি, অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের দাবি, এই অর্থ জনস্বাস্থ্য অবকাঠামো ও জরুরি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য খাতে অর্থ কাটছাটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে 4টি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয় এবং মিনেসোটা। এই 4 ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্য ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে বলেছে প্রায় $600 মিলিয়ন জনস্বাস্থ্য তহবিল বাতিলের সিদ্ধান্ত বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলায় বলা হয়েছে এই অর্থ মূলত সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির মাধ্যমে বরাদ্দ ছিল, যার রোগ নজরদারি, সংক্রামক রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য প্রস্তুতি এবং স্থানীয় স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করতে ব্যবহৃত হয়। হঠাৎ করে এই অর্থ বন্ধ হয়ে গেলে হাজারো স্বাস্থ্যকর্মীর চাকরি ঝুঁকিতে পড়বে এবং জনস্বাস্থ্য সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যগুলো। অভিযোগে আরও বলা হয়, প্রশাসন রাজনৈতিক মতবিরোধ, বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে বিরোধের জেরে এই তহবিল কাটছে, যা প্রশাসনিক প্রক্রিয়া, আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার। অন্যদিকে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ বলছে, বর্তমান নীতিগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য না থাকায় অনুদান পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই অর্থায়ন বহাল থাকবে নাকি কাটছাট কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে চাকরির বৃদ্ধি কিছুটা আশাপ্রদ হলেও শ্রমবাজার এখনও পুরোপুরি ফেরেনি। নন ফার্ম পেরোল 1,30,000 বেড়েছে এবং বেকারত্ব কমে 4.3% হয়েছে। তবে 2025 সালের নতুন চাকরির সংখ্যা পুনর্মূল্যায়নে কম ধরা পড়েছে। ছোট ব্যবসা ও প্রযুক্তি খাতে চাকরির সুযোগ সীমিত থেকে যাচ্ছে। ফেডারেল রিজার্ভ সুদের হার নীতি নির্ধারণে এই পরিস্থিতি বিবেচনা করবে। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে চাকরির বৃদ্ধির হার অপ্রত্যাশিতভাবে বেড়েছে। শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী নন ফার্ম পেরোল 1,30,000 বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্বের হার ডিসেম্বরের 4.4% থেকে কমে 4.3% হয়েছে। এই সূচকগুলো শ্রমবাজারে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দেয় এবং ফেডারেল রিজার্ভকে সুদের হার কিছু সময় স্থিত রাখতে সুযোগ দিতে পারে, বিশেষ করে মুদ্রাস্ফীতি পর্যবেক্ষণ চলাকালীন। তবে এই বৃদ্ধির প্রকৃত চিত্র সম্পূর্ণ ইতিবাচক নয়। পূর্ববর্তী হিসাব অনুযায়ী 2025 সালে 5,84,000 চাকরি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে পর্যালোচনার পরে দেখা গেছে প্রকৃতপক্ষে 2025 সালে নতুন চাকরির সংখ্যা মাত্র 1,81,000। এটি 2024 সালের 1,04,59,000 নতুন চাকরির তুলনায় অনেক কম। অর্থাৎ শ্রমবাজার এখনও পূর্ণ শক্তিতে ফিরেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, জানুয়ারির বৃদ্ধির হার আশাপ্রদ হলেও ছোট ব্যবসা, প্রযুক্তি খাত এবং অন্যান্য শিল্পে চাকরির সুযোগ সীমিত। ফেডারেল রিজার্ভ পর্যবেক্ষণ করছে কিভাবে মুদ্রাস্ফীতি এবং চাকরির বাজার একসাথে চলতে পারে। আগামী মাসগুলোতে সুদের হার নীতি এবং অর্থনীতির প্রবণতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। চাকরির এই ধারা কিছু ইতিবাচক সংকেত দিলেও পূর্ণ পুনরুদ্ধার এখনও ঘটেনি। মিশিগানের গভর্নর হুইটমার 2027 অর্থ বছরের জন্য $88.1 বিলিয়ন বাজেট প্রস্তাব করেছেন। এতে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, সেলস ট্যাক্স ছুটি এবং তামাক ও ভ্যাপিংয়ে নতুন কর অন্তর্ভুক্ত। বাজেটের ফেডারেল তহবিল 35.99 বিলিয়ন, স্কুল সহায়তার জন্য 20.3 বিলিয়ন। ডেমোক্রেটরা ঘাটতি মোকাবেলা বলে সমর্থন করছেন, রিপাবলিকানরা কর বৃদ্ধিকে সমালোচনা করছেন। মিশিগানের গভর্নর গ্রেটচেন হুইটমার 2027 অর্থ বছরের জন্য $88.1 বিলিয়ন বাজেট প্রস্তাব করেছেন। বাজেটের মূল লক্ষ্য হল শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, কর রাহাত এবং ফেডারেল প্রোগ্রামের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
বাজেট পরিকল্পনায় সাধারণ তহবিলের ব্যয় 13.6 বিলিয়ন, স্কুল সহায়তার জন্য 20.3 বিলিয়ন এবং ফেডারেল তহবিলের ওপর 35.99 বিলিয়ন নির্ভরতা রয়েছে। প্রস্তাবিত বাজেটের প্রতি শিক্ষার্থীর জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি, সেলস ট্যাক্স ছুটি এবং তামাক, ভেপিং ও ডিজিটাল বিজ্ঞাপনের নতুন কর সংযোজন অন্তর্ভুক্ত। ডেমোক্র্যাটরা দাবি করছেন বাজেটটি $1.8 বিলিয়ন ঘাটতি মোকাবেলা করে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে। অন্যদিকে রিপাবলিকান আইন প্রণেতারা কর বৃদ্ধিকে সমালোচনা করছেন এবং এটি ব্যবসা ও নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন। উভয় দলই আগের মতো বাজেট নিয়ে বিরোধ এড়াতে চাইছে। গভর্নর হুইটমারের পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ তৈরি, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা এবং ফেডারেল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছে। বাজেটটি অনুমোদনের পরে মিশিগানের রাজ্য, অর্থনীতি ও নাগরিকদের ওপর প্রভাব পড়বে। মিশিগান ও কানাডার মধ্যে গর্ডি হাউ ব্রিজ খোলার বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প ব্রিজ খোলার আগে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ ও সম্মান দাবি করেছেন। গভর্নর হুইটার ও অর্থনীতিবিদ প্রফেসর ডগলাস বলছেন, স্বল্প মেয়াদে প্রভাব সীমিত, তবে দীর্ঘমেয়াদে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। ব্রিজটি মিশিগানের কর্মী ও অটো শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। মিশিগান এবং কানাডার মধ্যে গর্ডি হাউ ইন্টারন্যাশনাল ব্রিজকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কানাডার আলোচনার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ও তার সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ করেছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর ক্রিস ডগলাস। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিজটি তখনই খোলা হবে যখন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে এবং কানাডা যুক্তরাষ্ট্রকে যথাযথ সম্মান জানাবে। তবে মিশিগানের গভর্নর গ্রেটচেন হুইটমার বলেন, ব্রিজটি খুললেই খোলা হবে। এটি মিশিগানের কর্মীদের এবং অটো শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডগলাসের মতে, স্বল্প মেয়াদে কোনো বড় অর্থনৈতিক প্রভাব আশা করা যায় না, তবে কানাডার জন্য এটি বড় প্রভাব ফেলতে পারে, যা ট্রাম্পের কৌশলের অংশ বলে তিনি মনে করেন। ব্রিজের টোল আয়ের ভাগ নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য আয়ের পরিমাণ তুলনামূলকভাবে নগণ্য, কিন্তু কানাডার জন্য এটি গুরুত্বপূর্ণ। ডগলাস সতর্ক করে বলেন, যদি সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, ভবিষ্যতে যৌথ প্রকল্পগুলো কঠিন হয়ে যাবে। ওয়াশিংটন জানিয়েছে, প্রেসিডেন্ট আন্তর্জাতিক অবকাঠামো প্রকল্পের জন্য প্রয়োজনীয় পারমিট সংশোধনের ক্ষমতা রাখেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সঙ্গে আলোচনার পর আশ্বাস দিয়েছেন, বিষয়টি সমাধান হবে এবং প্রকল্পে যুক্তরাষ্ট্রের স্টিল ও শ্রমিকও ব্যবহার করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ প্রশাসন ট্রাম্প প্রশাসনের কাছে ড্রোন ধ্বংসের অনুমতি চেয়েছে। শহরের আকাশে সস্তা ড্রোন হুমকি ক্রমশ বাড়ছে, যা সহজে অস্ত্ররূপে ব্যবহারযোগ্য। এল পাসোতে সাম্প্রতিক আকাশসীমা বন্ধ দেখিয়েছে প্রশাসনের অপ্রস্তুতি। কমিশনার জেসিকা টিশ জানান, এনওয়াইপিডি ইতিমধ্যেই প্রযুক্তি ও প্রশিক্ষণে প্রস্তুত। আইনি অনুমতি পেলে তারা ড্রোন মোকাবেলা কার্যক্রম শুরু করবে। নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেছেন, শহরের আকাশে ড্রোনের বৃদ্ধি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। তাই পুলিশ প্রশাসন চায় ট্রাম্প প্রশাসন তাদেরকে ড্রোন ধ্বংসের অধিকার প্রদান করুক। বর্তমানে পুলিশ ড্রোন শনাক্ত করতে পারলেও সেগুলো ইলেকট্রনিকভাবে নিষ্ক্রিয় করতে পারে না। টিশ জানিয়েছেন, ড্রোন হুমকি মোকাবিলায় এনওয়াইপিডি বহু মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আমরা যত তাড়াতাড়ি আইনি অনুমতি পাব, সেদিনই ড্রোন হুমকি মোকাবিলা শুরু করব। গতকাল এল পাসোতে ফেডারেল কর্তৃপক্ষের আকাশসীমা বন্ধ করেছে, যেখানে মেক্সিকোর কার্টেল ড্রোন পাঠানোর হুমকি দেখা দিয়েছিল। তবে দুই কর্মকর্তা জানিয়েছেন, এটি ডিফেন্স ডিপার্টমেন্টের নতুন কাউন্টার ড্রোন প্রযুক্তি ব্যবহার ও বিমান নিরাপত্তার জন্য করা হয়। বিশ্বব্যাপী, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার বেড়েছে এবং সস্তা ড্রোন উৎপাদনের প্রযুক্তি ছড়িয়ে পড়ায় ছোট গোষ্ঠী ও ব্যক্তি সহজেই ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় সরকারদের হাত বেঁধে রয়েছে। কিন্তু প্রযুক্তির পরিবর্তন এবং নতুন হুমকির প্রেক্ষাপটে এনওয়াইপিডিকে ড্রোন হুমকি মোকাবিলায় সক্ষম করা অত্যাবশ্যক বললেন কমিশনার টিশ।
এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।